একটি রহস্যময় পরিবার যেখানে প্রতিটি সদস্য রয়েছে অস্বাভাবিক ক্ষমতা আর লুকানো গোপনীয়তা। একদিকে ছদ্মবেশী সম্পর্ক আর অন্যদিকে একটি অপরাধী সংগঠনের দুনিয়া। কি হবে তাদের ভাগ্যে? ওয়েলকাম এভরিওয়ান, কেমন আছো সবাই? আমি মুন। আর আজ আমি তোমাদের 2024 সালে রিলিজপ্রাপ্ত কোরিয়ান থ্রিলার ড্রামা ফ্যামিলি ম্যাটার্সের গল্প বলবো, যার আইএমডিবি রেটিং 8.3 এবং দর্শকপ্রিয়তা আকাশচুম্বী। চলো ইন্ট্রো না বাড়িয়ে গল্প শুরু করা যাক। গল্পের শুরুতেই একটি টানেলের দৃশ্য দেখানো হয়। টানেলের মধ্যে তিনজন মানুষকে হেঁটে যেতে দেখা যায়। এরপরে একটি রুম ভর্তি কিছু বাচ্চা দেখানো হয়, যারা ইউনিফর্মের মতো পোশাক পরে এক মহিলার সামনের দিকে তাকিয়ে আছে। লিডারের মতন মহিলাটি বাচ্চাগুলোকে বলে যে, তোমাদের বাবা মা তোমাদেরকে এখানে রেখে গেছে। আজকের থেকে তোমরা এখানকার বাচ্চা আর আমি তোমাদের মা। এই জেলখানা থেকে বের হওয়ার ভুলেও চেষ্টা করবে না। আর যদি কেউ বের হওয়ার চেষ্টা করো তাহলে জেনে রাখো, বাহিরে তোমাদের জন্য শুধুই কষ্ট। এরপর একটা রহস্যজনক বাচ্চার চেহারা দেখানো হয়, যে খুব মায়ামুখ করে মহিলার দিকে তাকিয়ে থাকে। ক্যামেরা সরাতেই দেখা যায় বাচ্চার গলায় এক অদ্ভুত চিহ্ন। সিন কাট হয়ে আমরা বর্তমান গল্পে আসি, যেখানে দেখানো হয় রাস্তা দিয়ে একটি গাড়ি যাচ্ছে এবং রেডিওতে বলা হচ্ছে এক কুখ্যাত সিরিয়াল কিলার ডোম ভিলাপারের কথা, যে অলরেডি 9 জন মহিলাকে খুন করেছে এবং ঘোষণা দিয়েছে যে তার 10ম শিকার খুব শীঘ্রই এসে করে ফেলবে। এরই মধ্যে গাড়িতে একটি পরিবারকে দেখানো হয়, যেখানে গাড়ি চালাচ্ছে পরিবারের মা, তার পাশে বসা তার হাজব্যান্ড এবং পিছনে তার ছেলে জিন হু উন এবং তার মেয়ে জিন উ এবং তাদের দাদা। জিন হো উনের হাতে রয়েছে প্যারাডাইজ লস্ট বইটি। এমন সময় ওদের বাবা বলে ওঠে, নতুন স্কুলে যাচ্ছ, কোনো সমস্যা যেন ওখানে না ঘটে। দাদা প্রতিবাদ করে বলে, এমনভাবে যেন কথা বলছো যেন ওরাই স্কুলের একমাত্র বাচ্চা। পরেই ওদের মা কথার মধ্যে ঢুকে বলে, যতটুকু সম্ভব জিদেরকে সামনে রাখার। ছেলেটা প্রশ্ন করে, যদি আমরা সামলাতে না পারি তখন? তখন মা উত্তর দেয়, তাহলে বাড়িতে নিয়ে আসবে, আমি দেখে নেব। ছেলেটা বলে, তাহলে এর বিনিময়ে আমাকে তুমি মোবাইল বা ল্যাপটপ দেবে তো? তখন মা বলে, আচ্ছা ঠিক আছে, দেব। কথার মধ্যেই হঠাৎ করে ওদের গাড়ির সাথে আরেকটা গাড়ির ধাক্কা লেগে যায় এবং আমরা এখানে ওদের গাড়ির নাম দেখতে পাই, যেটা ছিল পারফেক্ট হেভেন অ্যানিমাল হসপিটাল। এরপরেই দৃশ্য কাট হয় এবং আমরা দেখতে পারি পুলিশ স্টেশনের সামনের দৃশ্য, যেখানে দুজন পুলিশ অফিসার একটা কেস নিয়ে কথা বলে, যেখানে জানা যায় একটা নতুন মেয়ে নিখোঁজ হয়েছে। এই কথা শুনে সিনিয়র অফিসারটা বলে ওঠে, এটা আবার ডুম ডেভেলপারের কাজ নয় তো? তার কথা শুনে তার সহকর্মী বলে, তুমি যেটাই শোনো সেটাকে ডুম ডেভেলপারের কাজের সাথে কেন মিলিয়ে ফেলো? এরই মধ্যে আমরা মেয়েটির ছবি দেখতে পাই। জানা যায় মেয়েটির মা গতকাল রাতেই তার মেয়ের মিসিং কেস ফাইল করেছে এবং সকালে একজন হাইকার মেয়েটির ফোন রাস্তায় পড়া অবস্থায় পেয়েছে। মেয়েটির মায়ের খুবই বিধ্বস্ত অবস্থা থাকে। পুলিশরা সিসিটিভি ক্যামেরা চেক করে দেখে একজন মেয়েটিকে ফলো করছে। মেয়েটির মা এতে ভয় পায় এবং সে বলতে থাকে, আমি নিশ্চিত যে আমার মেয়ের সাথে কোনো খারাপ কিছু হয়েছে। এরপরেই দৃশ্য কাট হয় এবং দেখানো হয় আগের পরিবারটিকে, যেখানে আমরা দেখতে পারি যে পরিবারের দাদার সাথে তাদের নাতনি জিন উ এর খুবই ভালো সম্পর্ক এবং তারা এখানে হাতে বানানো কোনো একটা ফ্রেন্ডশিপ ব্যান্ড নিয়ে কথা বলছে। বাড়ির ছোট ছেলে জি হুক যখন স্কুলের দিকে যেতে চায়, তখন তাদের মা দৌড়ে এসে তাদের মেয়েকে ইশারায় দেখিয়ে বলে, স্কুলে কোনো কিছু ঘটলে তুমি আমাকে জানাবে। এরপর মেয়েটাকে যখন বলে নাস্তা খেতে, তখন মেয়েটা তার মায়ের সাথে একটু দুর্ব্যবহার করে এবং বলে, এমন ভাব করো না যেন তুমি আমার মা। এরপর ওদের দাদা ওদের মাকে বলে, আমাদের উচিত এই সব কিছু বাদ দিয়ে আমরা যেন একটা নর্মাল ফ্যামিলির মতো থাকি। এই শুনে ওদের মা রাগ করে, এটা বোঝা যায়, কারণ সে বেসিনের মধ্যে খাবারগুলোকে ফেলে দেয়। এরপর দেখানো হয় যে সে তাদের ভেটেরিনারিতে যায়, যেখানে তাদের মা এবং বাবার মধ্যে কথোপকথন দেখা যায়, যেখানে বাবা মাকে বলে যে, তোমার সাথে আবার জিও বাজে ব্যবহার করেছে? মা বলে, আমার মন খারাপ ওদের কোনো কারণেই না, আমাদের কারণে। দেখানো হয় যেখানে জিহুককে একটা ছেলে হঠাৎ এসে জিজ্ঞাসা করে, তুমি জিহুক? তোমার কথা আমাদের স্কুলের টিচার বলে। এবং সে নিজেকে পরিচয় দেয় যে সে নাকি এই স্কুলের সবার মধ্যে একতাবদ্ধতা বজায় রাখে। এমন সময় দেখা যায় যে পিছন থেকে একটা রহস্যজনক মেয়ে ওদের দুইজনের উপর নজর রাখছে। মেয়েটির সম্পর্কে এখনো কিছু জানা যায় না, কিন্তু হঠাৎ মেয়েটা জিউর সাথে ধাক্কা লাগে এবং ওরা দুজনেই স্কুলের দিকে হাঁটতে থাকে। এর পরের দৃশ্যে দেখানো হয়
একজন মহিলা ওদের বাবাকে ফোন দিয়েছে এবং কোনো একটা বিষয়ের জন্য কমিশনের টাকা চাচ্ছে এবং সে বলে যে একটু পরে একজন লোক আসবে একটা কুকুরকে নিয়ে। এই কুকুরটা নাকি মানুষদেরকে কামড়ে বেড়াচ্ছে। তখন ওর বাবা মা চিন্তা করে এটা আবার কে যে কাকে কামড়াচ্ছে। এমন সময় খুব ডাইনামিক্যালি সিনটা পরিবর্তন হয় এবং আমরা দেখি জিহুক একটা ছেলের হাত কামড়াচ্ছে এবং নিজে রক্তাক্ত হয়ে পড়ে আছে। আমাদের বুঝতে আর বাকি থাকে না যে জিহুক ওর প্রথম দিনেই স্কুলে বুলি হয়েছে। ছেলেগুলো ওকে মেরে চলে যাওয়ার পরে হঠাৎ একটা কয়েন হাতে নিয়ে ও বুকের সাথে ঠেক লাগিয়ে অনেক কষ্টে উঠে দাঁড়িয়ে একা একাই কেমন যেন কুংফুর মতো কসরত করতে থাকে, যেন খুব ভাব নিচ্ছে। এমন সময় দেখা যায় আবারও আড়াল দিয়ে ওই আগের রহস্যময়ী মেয়েটা জিউকের দিকে তাকিয়ে আছে এবং মেয়েটা ভাবে সেটার কি মাথায় সমস্যা, এটা তো কমপ্লিট একটা লুজার। পরের দৃশ্যে দেখা যায় যে চার্চের ফাদার সেই কুকুরটাকে এনেছে ঠিক করার জন্য। বাচ্চাদের দাদার কাছে লোকটাকে চেনা চেনা মনে হয়, কিছু জিনিস একটু অন্যরকম খাপছাড়া লাগায়। কি সন্দেহ হতে বা একাই ক্যামেরা হাতে প্রমাণ খুঁজতে বের হয়ে পড়ে। এর পরের দৃশ্যে দেখা যায় যে ওর ছবি ওই বাজে ছেলেগুলো ওর ঘুমন্ত অবস্থায় চলছে। জিউ বিষয়টি টের পায় এবং তখনই ঘুম থেকে উঠে পড়ে এবং ছেলেগুলোকে বলে এক্ষুনি আমার ছবি ডিলিট করে দাও। কিন্তু ছেলেগুলো এতটাই বদমাশ যে জিউর ছবি তো ডিলিট করেই না, বরং ওকে ব্ল্যাকমেল করতে থাকে। এ সময় আমরা দেখতে পারি জিউদের দাদা একটা জায়গায় গিয়েছে এবং কিছু একটা দেখে তার নোট করে নেয়। এরপরে সিন পরিবর্তন হয় এবং আবার সে আগের সিনিয়র পুলিশ অফিসারটাকে দেখা যায়, বোঝা যায় তাহলে সে নিখোঁজ মেয়েটার তদন্ত করতে এসেছে। এমন সময় দেখা যায় যে জুনিয়র অফিসারটিও মেয়েটির বাসায় গেছে তদন্ত করার জন্য। এমন সময় খুঁজতে খুঁজতে দেখতে পারি সিনিয়র অফিসার কি একটা যেন খুঁজে পায়। সে তার রুমাল দিয়ে ওই জিনিসটাকে হাতে তুলে একটু ভালো করে দেখতেই তার চোখের সামনে ভেসে ওঠে যে ঠিক কীভাবে হয়তো মেয়েটার উপর অত্যাচার করা হয়েছে। আমরা একটি কল্পনার চিত্র দেখতে পারি যেখানে মেয়েটার হাত বেঁধে তাকে নৃশংসভাবে একজন জখম করছে। ওই পাশ থেকে তার জুনিয়র অফিসার জিজ্ঞেস করে, এই কি হচ্ছে? তখন তার সিনিয়র অফিসার বলে এটা ডুমভেলাপের কাজ। সে সেখানে রক্ত এবং একটি চেনের মতো জিনিসও পায় এবং সেই সকল প্রমাণ নিয়ে তার সিনিয়র অফিসারের কাছে যায় এবং সিনিয়র অফিসারকে এই প্রমাণগুলো দেখায়। কিন্তু আমরা স্পষ্টই বুঝতে পারি সিনিয়র অফিসারের কোনো ইচ্ছাই নেই এই কেসটাকে নিয়ে ফার্দার ইনভেস্টিগেট করা এবং সে সরাসরি ওই অফিসারকে বলে দেয় যে সব কিছু ডুমভেলাপের কেস না, এটাকে অন্যভাবে সলভ করার ট্রাই করো। এরপর সিন পরিবর্তন হয় এবং আমরা আবার ওই বাচ্চাদের বাবাকে দেখতে পারি। দেখি যে তিনি খাঁচার উপর থেকে একটা কাপড় সরাচ্ছে এবং যখনই খাঁচাটা দেখা যায় তখন দেখি খাঁচার মধ্যে একজন মানুষ বন্দি। এই অবস্থায় আমরা আসলে বুঝতে পারি না যে কাহিনীটা কি হলো। পরের দৃশ্যে দেখা যায় যে চার্চের মধ্যে ওই হারিয়ে যাওয়া মেয়েটির মা কান্না করছে এবং চার্চের যে ফাদার সে সবার উদ্দেশ্যে ওই মেয়েটার জন্য প্রার্থনা করতে বলছে। সিন পরিবর্তন হয় এবং আমরা তিনজন মানুষকে দেখতে পারি। তার মধ্যে একজন মহিলা হচ্ছে সে আগের মহিলা যে ফোনে বলেছিল কুকুরটির কথা, আরেকজন মহিলার স্বামী এবং সামনে আরেকটি লোক যাকে থেকে বোঝা যাচ্ছে যে সে হয়তো কোনো ২ নম্বরই ব্যবসার কোনো মালিক হবে এবং তাদের কথা শুনে বোঝা যায় যে তারা একটা বিল্ডিং বিক্রি করার চেষ্টা করছে, কারণ ওই বিল্ডিংটা কোনোভাবে একটি ডেভেলপমেন্টের আন্ডারে পড়ে যাতে তাদের অনেক টাকা ইনকাম হওয়ার আশা আছে। এবং তাদের এই কথার মধ্যেই আমরা জানতে পারি যে তারা ধর্ম ব্যবসাকে পুঁজি করে মানুষের ইমোশনকে কাজে লাগিয়ে অনেক দিন ধরেই ২ নম্বরই টাকা ইনকাম করছে। একটা পর্যায়ে মহিলার বাজে চরিত্র সম্পর্কেও আমরা ধারণা পাই, কারণ তার স্বামী থাকা সত্ত্বেও সামনের লোকটা কি বাজে ইঙ্গিত করে। ঘটনা পরিবর্তন হয় এবং আমরা দেখতে পারি অন্য দৃশ্য। স্কুলের দৃশ্যে দেখা যায় যে ওর ফোনে ওর ছবি এডিট করা কিছু বাজে বাজে ছবি পাঠানো হয়। বুঝতে বাকি থাকে না ওই সকালের বদমাস ছেলেগুলোই ওর ছবিকে এআই দিয়ে এডিট করে এরকম বাজে ছবি বানিয়েছে এবং ওরা মেয়েটিকে বলে যে তুমি যদি তোমার ছবিগুলোকে ডিলিট করতে চাও তাহলে এই বিল্ডিংয়ে চলে আসো। এবং মেয়েটা ছেলেদের পিছু পিছে যায় এবং যখনই ওদের পিছু পিছে যায় জিহুক ব্যাপারটা খেয়াল করে এবং জিহুকে ওদের ফলো করা শুরু করে। দেখা যায় জিহুকের পিছনে সে সকালের রহস্যময় মেয়েটাও হাঁটা শুরু করেছে। মেয়েটা জিহুককে ফলো করতে থাকে এবং জিহুক ব্যাপারটা টেরও পায় এবং একটা পর্যায়ে ও আস্তে আস্তে হেঁটে যেয়ে মেয়েটাকে হাতে নাতে ধরেও ফেলে এবং ধরে ফেলার পরে সে মেয়েটাকে জিজ্ঞাসা করে যে তুমি এখানে কি করছো। গল্পের এই পর্যায়ে আমরা জানতে পারি মেয়েটির নাম মিনজুল। মিনজুল জিহুককে বলে যে তোমার ছোট বোন অনেক বড় বিপদে আছে। তখন জিহুক মেয়েটাকে বলে যে তুমি ভুল বলছো। তখন মেয়েটি বলে কেন?
তখন জিহুক বলে যে ও আমার ছোট বোন না, আমার বড় বোন। আর যেটা বিপদে আছে সেটা আমার বোন না, সেটা হচ্ছে ওই বদমাস ছেলেগুলো। তখন মেয়েটা বলে, তুমি জানো না ওই ছেলেগুলো কত খারাপ। তখন ও কিছু না পেরে নিজের ফোনটা বের করে নিজের ছবিগুলো দেখায়। এর মধ্যেই সিন পরিবর্তন হয় আর আমরা দেখতে পারি যে জিউ ওই বদমাস ছেলেগুলোর ডেরায় পৌঁছে গিয়েছে এবং জিউ ওই ছেলেগুলোকে বলে যে আমার ছবিগুলোকে ডিলিট করে দাও। এবং এই সময় ছেলেগুলো ছবি ডিলিট করতে না চাইলে মেয়েটি ওদেরকে বলে যে তাহলে চলো ফাইট করি। তখন ছেলেগুলো ফার্স্টে মেয়েটাকে হালকাভাবে নেয়, ফার্স্টে জিওর মুখে একটা ঘুষিও মারে, কিন্তু এর পরক্ষণেই দেখা যায় জিওর দুর্দান্ত ফাইটিং স্কিল। একের পর এক সবগুলো বদমাস ছেলেকে এদিক থেকে ওদিকে আছড়ে ফেলে দিতে থাকে জিও একাই। এবং এর মধ্যেই হঠাৎ করে জিওর ভাই জিহুক চলে আসে। তখন জিউ দৌড়ে এসে বলে, তুমি এখানে কি করছো? তোমাকে এখানে থাকতে হবে না। তখন ছেলেটা বলে যে আমি এখানে তোমার জন্য আসিনি, বলে সে ফোনটা আগিয়ে দেয়। আর জিউ বুঝতে পারে যে বদমাস ছেলেগুলো কত খারাপ কাজ করে এবং মেয়েগুলাকে কি বাজেভাবে না হেনস্থা করছে। এবং যখনই জিউ রেগে ছেলেগুলোকে আবার মারতে যাবে তখন জিওকে বাধা দেয় এবং বলে, তোমার মনে নেই মা কি বলেছিল, যদি কোনো জিনিস আমরা নিজেরা হ্যান্ডেল করতে না পারি তাহলে যেন বাসায় নিয়ে যাই। এবং যেমন ভাবা তেমন কাজ। ওরা সিদ্ধান্ত নেয় ওরা এই বদমাস ছেলেটাকে ওদের বাসায় নিয়ে যাবে। সিন পরিবর্তন হয় আর আমরা ওদের ভেটেরিনারির দৃশ্য দেখতে পাই। দেখা যায় ওদের বাবা মা সকালবেলায় আনা কুকুরটার এক্স-রে রিপোর্ট দেখছে এবং এখান থেকে তারা নিশ্চিত হয়ে যায় যে কুকুরটার কোনো রোগই হয়নি, বরং কুকুরটাকে খুব নির্মমভাবে মারা হয়েছে। এবং এটা অনেক অবাক করার ব্যাপার যে এত কষ্টের পরেও কুকুরটা অনেক কষ্ট করে এখনও সারভাইভ করছে। এর মধ্যেই তাদের ছেলে আহত অবস্থায় রুমের মধ্যে ঢোকে। বাবা মা স্বাভাবিকভাবেই খুব দুশ্চিন্তায় পড়ে যায় এবং মা দৌড়ে এসে জিজ্ঞাসা করে, তোমার কি হয়েছে? তখন জিহুক বলে, আমাদের কিছুই হয়নি। এবং এই সময় বদমাস ছেলেটাকে তাদের মার কাছে নিয়ে আসে জিও। ওরা দুই ভাই বোন সব ঘটনা খুলে ওদের মা এবং ওদের পরিবারকে বলে। দাদা তো এই ব্যাপারটা দেখে এত বেশি ফিউরিয়াস হয়ে যায় যে উনি বলে যেটা কোনো মানুষ করতে পারে, যে একটা মেয়ের সাথে একটা বাজে আচরণ। এবং ওই সময় জিহুক ওর মাকে অবাক করে দিয়ে বলে, আমি জানি তুমি কি করতে পারো আর আমি চাই তুমি আজকে তাই করো। জিহু হয়তো অনেক কিছুই জানে না, কিন্তু আমি জানি। মা, বাবা এবং দাদা তিনজনেই এই কথায় অবাক হয়ে যায়। প্রথমে ওদের মা রাজি না হলেও পরে রাজি হয়েই যায়, কারণ ছেলেটা এতই বাজে কাজ করেছে যে ওদের মার পক্ষেও আর সহ্য করা সম্ভব হচ্ছিল না। সিন পরিবর্তন হয় আর আমরা দেখতে পারি যে বাচ্চা দুটোর বাবা এবং দাদা বাইরে এসে বসেছে। এবং এই সময় বাবা খুব রাগ করে দাদাকে বলে যে তোমরা সবাই জানতে যে জিহুক জানে আর আমাকে বলনি। তখন দাদা বলে, আমরা ভেবেছিলাম ও এতটাই ছোট যে ওর হয়তো কিছু মনে থাকবে না। হঠাৎ করেই দাদা ওখান থেকে উঠে সামনে শহরের দিকে তাকিয়ে বলে, তুমি কি একটা জিনিস খেয়াল করেছো? তখন এই বাচ্চা দুটোর বাবা বলে, কি? তখন ওর দাদা বলে যে এই শহরে গলিতে গলিতে চিকেনের দোকান আর চার্চ থাকলেও পুরো শহরে একটাও রেড ক্রস নেই। নিশ্চয়ই এখানে অন্য কোনো কাহিনী চলছে। বাচ্চাদের বাবা এ পর্যায়ে কোনো পাত্তা না দিলেও আমরা ঠিকই বুঝতে পারি যে নিশ্চয়ই এই শহরে অনেক বড় কোনো কিছু লুকিয়ে আছে। এরপরেই আমাদেরকে দৃশ্য পরিবর্তন করে দেখানো হয় রুমের ভিতরের ব্যাপারটি, যেখানে আমরা দেখতে পারি ওদের মা রেডিওতে গান বাজিয়ে একটু অদ্ভুত স্টাইলে অ্যাটেনশন হয়ে মুখে অ্যাটেনশন বলে ওঠে এবং দুই ভাই বোন তাদের মার দিকে তাকিয়ে থাকে। তখন ওদের মা ওদেরকে বলে যে তোমরা যা কল্পনা করেছো এটা তার থেকেও ভয়ঙ্কর হতে চলেছে। বলেই সে ছেলেটার দিকে আগিয়ে যায় এবং ওই ছেলেটাকে যে বলে, তোমার শরীরের ওজন কত হবে? 70। আর তোমার পাপের ওজন কত? 1 কেজি। তোমার শরীর থেকে যদি আমি 1 কেজি মাংস কেটে নিই তাহলে খুব একটা বেশি ক্ষতি হবে না, যেহেতু তুমি ছোট তাই তোমাকে এতটুকু শাস্তি দিচ্ছি। বলেই ছেলেটির পায়ের একটি নির্দিষ্ট অংশে মার্কার দিয়ে মার্ক করে সে নিজের হাতে স্ক্যালপেল উঠিয়ে নেয়। এর মধ্যে আমরা দেখতে পাই এই বদমাস ছেলেটা সাগরেদ, যার হাত সকালবেলায় জিহো কামড়ে দিয়েছিল, সে ওই আগের তিনজনের একজন বদমাস লোকের কাছে পৌঁছায়। এবং আমরা বুঝতে পারি যে নিশ্চয়ই এই বদমাস ছেলেটি এই লোকের কোনো আত্মীয় হবে। আসলেই চোরে চোরে মাসতুতো ভাই। সিন আবার জিওদের বাড়িতে চলে আসে এবং আমরা দেখি জিওর মা স্ক্যালপেল হাতে দাঁড়িয়ে আছে এবং মুহূর্তেই ওদের দুই ভাই বোনের চোখের সামনে ছেলেটার শরীরের নির্দিষ্ট অংশ কাটা শুরু করে এবং মহিলাটির চোখে মুখে তাজা রক্ত ছিটে আসতে থাকে। এই পর্যায়ে এত বড় সাসপেন্স দেখেই এপিসোড 1 শেষ হয়ে যায়। এবং যদি কেউ ভেবে থাকেন যে এখানে কাহিনী শেষ, তবে না, গল্প তো কেবল শুরু। সিরিজের বাকি পর্বগুলো দেখার জন্য চোখ রাখুন আমার চ্যানেলে। টিল দেন, হ্যাপি ওয়াচিং।